গুড মর্নিং। নমস্কার, আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 7টা। এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ওদিকে দেখতেই পেলেন সকালে উঠে বাদাম আর কিশমিশটা ভেজানো থাকে, তো সেটাই আমরা খাই। তবে সেটা খাওয়ার প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পর আমরা চা করে খাই। তো আমি কিন্তু আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এসেছি। সকালবেলায় আপনারা দেখতেই পেলেন বাদাম আর কিশমিশ ভেজানো খেয়েছি। তো খাওয়া দাওয়ার পরে তারপরে বিজয় গিয়েছিল বাজারে, আর ওদিকে আমি ঘরের সমস্ত কাজ সেরে নিয়েছি, বিছানা টিছানা গুছিয়ে সব ঘরদোর গুছিয়ে নিয়েছি। বিজয় গিয়েছিল বাজারে, বিজয় বাজার থেকে চলে এসেছে। এখন অনেকটাই বেলা বাজে। তো এদিকে এই যে চা করে নিয়েছি, 3 জনের জন্য 3 কাপ চা নিয়েছি আর অল্প একটু মুড়ি নিয়েছি। চা খেয়ে তারপরে বাজারগুলো সব গুছিয়ে রান্নাটাও ঝটপট করে করে নেব। বিজয় যখন বাজারে গিয়েছিল তো দিদি ফোন করেছিল, দিদি বলতে আমার ননদ ফোন করেছিল। ননদের ছেলে মানে আমাদের বড় ছেলে আসছে, একটু দরকারেই আসছে। তবে সকালবেলায় যখন ফোন করেছিল তখন বিজয়ের অলরেডি বাজার হয়ে গেছিল। তো কি রান্না করব সেটাই ভাবছি। আসলে ওরা অনেক কিছুই খায় না, তো মানে সবজি টবজি খায় না, তারপরে মাছও সব রকমের খায় না, তো সেটা নিয়েই একটু ভাবছি। আর বিজয়ের যেহেতু বাজার করা হয়ে গেছিল, মাংসটা নিয়ে আসলে তেমন একটা ঝামেলা লাগে না, কারণ মাংস খেতে সবাই ভালোবাসে। তো মাংস করলে তেমন একটা সমস্যা হয় না। আর যেহেতু মাছ করব তো তার সঙ্গে কি করব সেটাই ভাবতে ভাবতে বিজয় বাজার থেকে শাক নিয়ে এসেছে, তো ভাবছি মাছের ঝাল করব আর তার সঙ্গে একটু লাল শাক করব পোস্ত আর বাদাম দিয়ে। ওদিকে সবজি বাজারগুলো সব গুছিয়ে রেখে দিয়েছি ফ্রিজে, আর এদিকে এই যে ডিমের ট্রেটাকেও গুছিয়ে এবার ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর আজকে ব্রেকফাস্ট তৈরি করার একদম সময় নেই, সেই জন্য একদম শর্টকাটের ব্রেকফাস্ট, পাউরুটি, কলা আর তার সঙ্গে একটু ডিম সেদ্ধও করে দেবো। আর ওদিকে বিজয়কে তো বাটার দিয়ে পাউরুটি দিয়েছি, তবে বাবু বাটার খায় না, তো সেই জন্য ওটা এমনিই সেঁকে দিয়েছি। আর এদিকে 3 জনের জন্য 3টে ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আর ডিম সেদ্ধটা করব আগারোর যে মাল্টিকুক কেটেলটা রয়েছে, তো এর মধ্যেই করছি। ভীষণ ইউজফুল এই প্রোডাক্টটি। এর মধ্যে রান্না থেকে শুরু করে ডিম সেদ্ধ থেকে শুরু করে, এর সঙ্গে যেহেতু স্টিমার পাওয়া যায়, মোমো থেকে শুরু করে যে কোনো ভেজিটেবল স্টিম করা সমস্ত কিছু তৈরি করা যায়। আর এটা ইউজ করা ভীষণ সহজ, তার সঙ্গে ক্লিন করাও ভীষণ সহজ। যারা বাইরে থাকেন হোস্টেল কিংবা পিজিতে, তো তাদের জন্য তো এটা ভীষণ ইউজফুল একটি প্রোডাক্ট। আর এদিকে দেখতেই পাচ্ছেন আমার ডিম সেদ্ধ হয়ে গেছে, একদম পারফেক্ট এগ বয়েল হয়েছে। এই প্রোডাক্টটি আপনারা যদি পারচেস করতে চান আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন। এদিকে ঝটপট করে মাছ ধুয়ে মশলা টশলা রেডি করে সোজা চলে এসেছি রান্না করতে। এখন শুধু আগে মাছের ঝোলটা করে নেব। তো মাছের ঝোলটা করে রান্নাঘরটা পরিষ্কার করে বাসন টাসন মেজে আমি তারপরে কাজে দিদি এসে ঘরটা মুছে দিয়ে গেলে স্নান টান করে উঠে পরে ভাতটা আর শাকটা করব। আজকে করব মাছের ঝাল, আর এই মাছের ঝালটির আপনারা সবাই রেসিপির রিকোয়েস্ট করেছিলেন। যেহেতু এর আগের দিনকে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করিনি, তো আপনারা সবাই বলেছেন যে মাছের ঝালের রেসিপিটা শেয়ার করতে, তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে লবণ আর হলুদ দিয়ে মাছটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এই মাছের ঝালের মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের আলু দিয়েছি। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, কারণ আলু দিলেও যে টেস্ট হবে না দিলেও সেই টেস্টই হবে। তবে ওই যে বাঙালি মানুষ, আমরা আবার সব কিছুতে আলু খেতে ভীষণ পছন্দ করি। তো যাই হোক, এদিকে আলুটাকে বেশ মোটামুটি একটু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আলুটাকে হালকা করে ভেজে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিয়েছি। এবার আলুর সঙ্গে পেঁয়াজটাকেও বেশ ভালো করে ভেজে নেব। এদিকে আলু আর পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। আবার যে মশলাটা রেডি করে রেখেছিলাম তার সঙ্গে লবণ হলুদ দিয়ে একেবারে মশলাটা দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এই মশলাটার মধ্যে ছিল 1 চামচ জিরে, ছিল 1/2 চামচ ধনে, ছিল 3টে কাঁচা লঙ্কা, 3টে শুকনো লঙ্কা, একটা ছোট সাইজের টমেটো ছিল, তার সঙ্গে 1-1.5 ইঞ্চি মতো আদা ছিল, আর 5-6 কোয়া মতো রসুন ছিল। এই দিয়েই খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপরে ওই যে দেখতেই পেলেন আলু আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে তার মধ্যে মশলাটা আর লবণ হলুদ দিয়ে ভালো করে আমি মশলাটা পুরো কষিয়ে নিয়েছি। তারপরে আরও একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা হচ্ছে 2 চামচ পোস্ত আর 1 চামচ মতো সর্ষে দিয়েছিলাম। সাদা সর্ষেও দিতে পারেন, আর কালো সর্ষে হলে পরিমাপটা একটু কমিয়ে দেবেন, কারণ কালো সর্ষে অনেক সময় তেতো হয়ে যায়। লবণ দিয়ে পেস্ট করবেন তাহলে তেতো হবে না। তো সেটাকে খুব ভালো করে পেস্ট করে সেটাই ওই মশলাটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে তারপরে পরিমাপ মতো জল দিয়ে দিচ্ছি। আর এদিকে ঝোলটা ফুটে উঠেছে, ঝোলটা ফুটে উঠলেই আমি মাছগুলোকেও দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে আরও 5-7 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব।
আর ভালো করে ফুটে গেলে নামানোর আগ দিয়ে একদম সামান্য একটু গরম মশলা গুঁড়ো দেব। একদম অল্প একটু গরম মশলা গুঁড়ো দিতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি নামিয়ে নেব। ভীষণ ইজি এই মাছের ঝোলটা করা, কিন্তু খেতে এত অপূর্ব হয়, একবার করে না খেলে আপনারা বুঝবেন না। আমি আজকে মাছের ঝোল রান্না করার সময় একটু ভয়ে ভয়েই ছিলাম, কারণ আমার ননদের ছেলে আবার মাছ খুব একটা পছন্দ করে না। যে কারণে আমি সবসময়ের জন্য ওরা এলে আমি মাংসটাই করি, মাছটা কমই করি। তবে আজকে মাছের ঝোলটা খেয়ে ও বাড়ি যেয়ে দিদিকে বলেছে যে তুমি তো আর মামির মতো মাছের ঝোল করতে পারবে না। তো যাই হোক, শুনে তো আমার খুব ভালো লাগলো। আমাদের বাড়ির সবাই, আমাদের পরিবারের সবাই আমার হাতের মাছের ঝোলটা খেতে খুব ভালোবাসে। আমি নাকি মাছটা খুব ভালো রান্না করি। এই প্রশংসাটা আমি প্রায়ই পাই। আর সত্যি বলতে আমার তো খুব ভালো লাগে এই কথাটা শুনলে। কারই বা ভালো লাগবে না বলুন তো? আমরা যখন এত ভালোবেসে যত্ন করে সবার জন্য রান্না করি আর সেই রান্নাটা সবাই যখন খেয়ে প্রশংসা করে, তখন মনে হয় যেন আমার রান্না করাটা সার্থক হলো। যাই হোক, এর আগের ভিডিওতে প্রিয়াঙ্কা বোস অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে মাছের ঝালটা দেখতে খুব ভালো লাগছিল। যদিও আমি একদমই মাছ খাই না, তাও বাড়ির জন্য রান্না তো করতেই হয়। তুমি প্লিজ প্লিজ এই মাছের ঝালের রেসিপিটা শেয়ার করো। আমিও মাছ রান্না করি, তবে অন্য রান্নার মতো অতটা ভালো হয় না। তাই বললাম প্লিজ রেসিপিটা শেয়ার করো। এই যে প্রিয়াঙ্কা, আমি তোমার সঙ্গে রান্নাটা শেয়ার করেছি, একবার ট্রাই করে দেখো। আশা করছি বাড়ির সবাই ভালো বলবে। অলিভা ধর অ্যাকাউন্ট থেকে আরও কয়েকজন আমাকে মাছের ঝালের রেসিপিটা শেয়ার করতে বলেছিলে, তো এই যে শেয়ার করলাম। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। যাই হোক, ওদিকে মাছটা রান্না করে টেবিলটা খুব ভালো করে মুছে টেবিলের উপরে রেখে এসেছি। রান্নাঘরটাকেও ভিম জেল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার বাসন কটা ধুয়ে জায়গা মতো গুছিয়ে রেখে রান্নাঘরটা আর একবার ভালো করে মুছে রান্নাঘর থেকে বেরিয়ে যাব। অলরেডি কাজে দিদি চলে এসেছে, তো ঘরটা ঝাড় দিচ্ছে, দিয়ে বাকি ঘর মুছতে মুছতে আমি এই যে হাতের কাজগুলো ঝটপট করে সেরে নিই। এখন সকাল 10:30 মতো বাজে, আর এই টাইমটা আমার এতটাই তাড়াহুড়োর মধ্যে দিয়ে যায় যে কারণে আপনাদের সঙ্গে এই বাসন মাজা টাজাগুলো শেয়ার করতে পারি না, কারণ ওই কাজের দিদি চলে আসে আর ওই হুটোপাটা করে আমাকে এই কাজগুলো করতে হয়। সেই জন্য হয় একটু আগের থেকে, না একটু পরের ভিডিওগুলোই শ্যুট করি। এই মাজা ঘষাগুলো আর আপনাদের সঙ্গে সেইভাবে শেয়ার করা হয় না। যাই হোক, চলুন রান্নাঘরের কাজগুলো সারতে সারতে কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। এর আগের ভিডিওতে প্রিয়াঙ্কি বোস দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো হয়েছে গান, এইটুকু ছেলেদের দারুণ প্রতিভা, ভালো লাগলো খুব, সবাইকে বলো আমার তরফ থেকে অনেক অনেক আদর আর ভালোবাসা। শুক্তো আর মাছের ঝাল তো দারুণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নিয়েও আর খুব ভালো থেকো। আর আমার এর আগের ভিডিওতে বৈশালীনাথ দিদিভাই কমেন্ট করেছে আজকের ভ্লগও খুব ভালো লাগলো, তোমার ছেলের জন্য আশীর্বাদ ও ভালোবাসা রইল। থ্যাংক ইউ দিদিভাই। আর আমার গত ভিডিওতে প্রিয়ালি চৌধুরী দিদিভাই কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে গান, তোমার ছেলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও আশীর্বাদ। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমাদের অনেক ভালোবাসা নিয়েও তোমাদের সবার ভালোবাসা এইভাবেই যেন ধরে রাখতে পারি, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আর আমার এর আগের ভিডিওতে পাপিয়া চৌধুরী অ্যাকাউন্ট থেকে বোন কমেন্ট করেছে দিদি তোমার ব্লগ খুব ভালো লাগে আর আমি ত্রিপুরা থেকে দেখছি। থ্যাংক ইউ ডিয়ার, এত দূর থেকে আমার পাশে থাকার জন্য। আর আমার এর আগের ভিডিওতে নিরু মমস ব্লগ থেকে একটি বোন কমেন্ট করেছে তোমার ভিডিওগুলো দেখতে দেখতে কখন শেষ হয়ে যায় বোঝা যায় না, খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ ডিয়ার। আর আমার এর আগের ভিডিওতে প্রিয়াঙ্কা সান্যাল অ্যাকাউন্ট থেকে একটি বোন কমেন্ট করেছে খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ। যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেক কাজ সেরে নেওয়া হয়ে গেছে, স্নান টান করে এসেছিও অনেকক্ষণ হয়ে গেল। শাকটা কেটে ভালো করে ধুয়ে রেখেছি জল ঝরানোর জন্য, এখনো শাকটা কোচানো হয়নি। আর এই যে এখন বাজে 12:39, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো সেই জন্য আমি একটু মুড়ি মাখিয়ে নিয়েছি, তো মুড়ি খাচ্ছি। ওদিকে ভাত বসানো হয়ে গেছে, শাকটা করব, এখন আর অত তাড়াহুড়ো নেই। আসলে সকালে ওরা সবাই পাউরুটি খেয়েছে, তবে আমি আর খাইনি। পাউরুটি খেতে গেলে আমার হয় ডিম টোস্ট খেতে ভালো লাগে, আর না হলে বাটার দিয়ে সেঁকে একদম ঘন গাঢ় দুধ চায়ের সঙ্গে খেতে ভালো লাগে। তবে সকালবেলায় এতটাই তাড়াহুড়ো ছিল, নিজের জন্য স্পেশাল চা বানিয়ে পাউরুটি বাটার দিয়ে সেঁকে নিয়ে খাওয়ার সময়টা ছিল না, সেজন্য খাইনি। তবে ডিম সেদ্ধ খেয়েছি, কলা খেয়েছি, তবে পাউরুটি খাইনি। আর এই সকাল থেকে এত কাজ করতে করতে না আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো সেজন্য একটু মুড়ি মাখিয়ে খেয়ে নিয়েছিলাম, আর মুড়ি খেতে আমার বেশ ভালোই লাগে। যাই হোক, এবার একটু পেটটা ঠান্ডা হয়েছে, এবার বেশ নিশ্চিন্তে কাজ করতে পারবো।
ওই যে কথাই আছে না, পেহলে পেট পূজা বাকি কাম দূজা। তো যাই হোক, আগে পেটটা ঠান্ডা হয়ে গেছে। তো এই যে এখন আর কোনো সমস্যা নেই, সেই দুপুরে খেতে খেতে তো অনেকটাই টাইম বাকি রয়েছে, এখন খুব একটা বেশি বাজেও না, একটাও বাজেনি। তো এই যে শাকটা কুচিয়ে নিচ্ছি। আমি শাকটা খুব ভালো করে ধুয়ে নিই, আগে বেছে কেটে ধুয়ে তারপরে কুচাই, কারণ এরকম এই যে কেটে নেওয়ার পরে ধুলে পরে না ভেতরে বালি কিচকিচ করে। ওই জন্য শাক বানাতে গেলে আমার একটু কষ্টই হয়, কারণ এই বাছতে ধুতে অনেকটা সময় লেগে যায়। তবে যে কোনো শাক খেতে আমার ছেলে, আমরা সবাই খুব ভালোবাসি। আমার ছেলে সবজি খেতে চায় না, তবে শাক সব রকমের খায়, শাক খেতেও খুব ভালোবাসে। আর আমার গত ভিডিওতে বন্দিতা মাদার্স ব্লগ থেকে একটি দিদিভাই কমেন্ট করেছে, আমার বোনের নামও মাম্পি, তুমি খুব সুন্দর রান্না করো, ভিডিও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই। আর আমার গত ভিডিওতে ভারতী শর্টস অ্যাকাউন্ট থেকে একটি দিদিভাই কমেন্ট করেছে, ভীষণ ভালো লাগলো তোমার ভিডিওর, ভালোবাসা রইল বোন। থ্যাংক ইউ দিদিভাই। আর আমার গত ভিডিওতে রাহুল মাহাতো অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, মাম্পি খুব সুন্দর হয়েছে তোমার রান্নাটা, আরে তোমার কাফতান নাইটিটা খুব সুন্দর। থ্যাংক ইউ দিদিভাই। আর হ্যাঁ, এই নাইটিগুলো বেশ সুন্দর, তোমরা সবাই আমার নাইটির ভীষণ প্রশংসা করো, অনেকেই আমার কাছে নাইটির লিঙ্ক চেয়েছো, তবে এগুলো সব আমাদের এখানকার লোকাল দোকান থেকে কেনা, আমি লিঙ্ক তো দিতে পারবো না, সবই অফলাইন থেকে কিনেছি। ওদিকে শাক বানিয়ে নিয়েছি, আর ওই যে ঝুড়ি, চপিং বোর্ড, নাইফ, এগুলোও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কাউন্টার টপটাকেও আর একবার খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো ভাতটা প্রায় হতেই গেল, তো এবার আমি শাকটা বসিয়ে দেব। আর আমার গত ভিডিওতে পায়েল কারার দিদিভাই কমেন্ট করেছে, আশীর্বাদ করি বাবু অনেক বড় মনের মানুষ হোক, ব্লু কালারের বিছানার চাদর রোদে দেবে না, তাহলে তাড়াতাড়ি রং নষ্ট হয়ে যায়, পারলে তোমার ব্যালকনিতে ব্লু কালারের চাদর বা ডিপ কালারের চাদর শুকিয়ে নেবে, তোমার পরিবারের জন্য শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমাদের তরফ থেকেও অনেক ভালোবাসা নিও। আর তোমার এই কথাটা আমার খুব ভালো লাগলো, সত্যি বলতে আমারও বিছানা চাদরের কালারগুলো ফেড হয়ে গেলে না খুব খারাপ লাগে, তবে এটা জানতাম না যে ব্লু কালারগুলো বেশি ফেড হয়, আর আমার ওই ব্লু কালারের বেডশিটটা সত্যি কালারটা ভীষণ ফেড হয়ে গেছে। ওই চাদরটা আমার এতটাই পছন্দের ছিল, তবে না কেচেও থাকতে পারি না, আর ওই বেশি ঘন ঘন কাচে, আর রোদ্রে একদম টানা রোদ্রেই মেলা হয় সত্যি বলতে, যে কারণে আমার চাদরগুলোর না কালার প্রচণ্ড পরিমাণে ফেড হয়ে যাচ্ছে। আমার ব্যালকনিটা খুব একটা বড় না, ছোট, আর ব্যালকনিতে সেরকম মানে কাপড় মেলার মতো পরিস্থিতি করেও রাখিনি, মানে দড়ি টড়ি বেঁধে রাখিনি, আর তার পাশাপাশি ওয়াশিং মেশিনটাও ব্যালকনিতেই থাকে, যে কারণে একটু অসুবিধাই হয়। যদিও বেডশিট বা জামা কাপড়, তোলা জামা কাপড়গুলো সবসময় আমি উল্টো করেই মেলি, তবুও কালার তো ফেড হয়ই। তবে তোমার কথাটা আমি অবশ্যই মাথায় রাখবো, ব্যালকনিতে না হলেও আমাদের সিঁড়ির যে চৌতালটা রয়েছে ওটা অনেকটা স্পেস রয়েছে, ওখানে আগে একটা দড়ি টাঙানোও ছিল জানো ওখানে, মানে ওই বর্ষার সময় জামা কাপড় মেলার জন্য ওখানে খুব ইয়ে হতো। ব্যালকনিতে মেলি না, তার কারণ ব্যালকনিতে খুব বেশি ওঠা বসা হয়, তো আর ওই জামা কাপড় ঝুলঝুল করলে বিষয় খুব বিরক্তি বোধ করে, তো সেই জন্য আমাদের সিঁড়ির চৌতালেই আগে মেলা হতো। তবে ওই দড়িটা খুলে দেওয়া হয়েছে, তো বিজয়কে আবার বলবো ওখানে একটা দড়ি লাগিয়ে রাখতে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি শাকটাও ভেজে নিয়েছি, বাদাম আর পোস্ত দিয়ে এইভাবে শাক করলে খেতে খুব ভালো লাগে, আর শাকটা যখন দেবো তার উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দেবো, তাহলে আরও ভালো লাগে খেতে। তো এদিকে আমার রান্না হয়ে গেছে, এই যে কড়াইয়ের মধ্যেই শাকটা রয়েছে, ভাতটা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি। ওদিকে ননদের ছেলেও চলে এসেছে, তো ওদেরকে আগে খেতে দিয়ে দিই, ওরা দুই ভাই খেয়ে নিক আগে, তারপরে আমি আর বিজয় খেতে বসবো। বিজয়ও এইমাত্র এলো, ও এখনো স্নান করেনি, তো স্নান করতে ঢুকুক, ততক্ষণ ওদের দুই ভাইকে আমি খেতে দিয়ে দিই। এখন প্রায় দুপুর 2টো মতো বাজতেই গেল, তো এই যে ভাত, স্যালাড, শাক সব রেডি করে নিয়ে এসেছি, আর এদিকে এই যে মাছটাও বেড়ে দিয়েছি। তো এই হচ্ছে মাছের ঝালের ফাইনাল লুক। ওরা দুই ভাই বসে তো তখন থেকে অনেক গল্প টল্প করছে, তো যাই হোক ওদেরকে ডাক দিই, চলুন ওরা খেতে বসুক। আমার ছেলে তো ওর দাদা কিংবা ভাইকে পেলে খুব খুশি হয়। তো যাই হোক, এদিকে এই যে ওর দাদা এসেছে, ও খুব খুশি। বিকেলে ওর 5টা থেকে পড়া ছিল, পড়তে যাওয়ার আগে ও দাদাকে তো কতবার থাকার কথা বললো, তবে ওরও কাজ ছিল যে কারণে ও চলে গিয়েছিল। তো যাই হোক, এদিকে এই যে দুপুরে খাওয়া দাওয়া করে আইসক্রিম আনা হয়েছিল, আইসক্রিম খেয়ে নিয়েছি, বাবু পড়তে চলে গিয়েছে, আর এই যে ওর দাদাও বেরিয়ে যাচ্ছে, তো বিজয় ওকে স্টেশনে ছাড়তে যাচ্ছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।